আমরা মধ্যবিত্ত, আমাদের যা আছে ততটুকুতেই আমরা সন্তুষ্ট যেন থাকি। আর আমরা ঈশ্বরের কাছে এইটুখানি বলবো যে ঈশ্বর আমাদেরকে তুমি যতটুখানি দিয়েছো ততটুখানিতেই যেন আমরা খুশি থাকি। আমাদের চাহিদা যেন একদম আমাদের সীমাবদ্ধতার মধ্যেই থাকে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর বন্ধুরা, আমরা যেন কাউকে কখনো ছোট না করি আর কারো কোনো জিনিস দেখলে যেন ঈর্ষা না করি। আমরা ভালোবেসে নিজের সংসার নিজের মতন করে নিজের আয়ের ওপরেই যেন আমরা নির্ভর করে নিজেকে একটা সুখী মানুষ ভাবতে পারি। তো এটাই যেন আমাদের প্রত্যেক মানুষের হওয়া উচিত। আমার অনেক আছে বা তোমার অনেক আছে বলে কিন্তু আমরা অন্যকে কখনো ছোট করব না। কারণ আমাদের সমাজে মানুষ হচ্ছে ভীষণই অহংকারী। অহংকার তার সমস্ত কথাবার্তার মধ্যে কিন্তু পরিচয় পায়। তো এটা কথাটা বলার তো আমার একটা বিশেষ কারণ আছে, তো বলছি তোমাদের সাথে। তার আগে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি প্রচুর কাজ করব, তার সাথে মা মায়ের মতন কাজ করবে, আবার আমি করব। দুজনাই কিন্তু আছি মানুষ, আর দুজনাই ভাগ করে সমস্ত কাজগুলো কিন্তু করছি। তো তোমরা কিন্তু স্কিপ না করে আমার সাথেই থেকো। এখনকার দিনে সবার বাড়িতে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, চিমনি, ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো কিন্তু আছে। তো এগুলো দেখানোর মতন বা বলার মতন যে আমার আছে, এই কথাটা অন্যকে বললেও কিন্তু লজ্জা লাগে, তাই না? কারণ সব বাড়ি আছে, এটা বলার মতন কিন্তু কিচ্ছু নয়। অনেক আগে আগে চিমনি একটা বসালে দেখবে তখন কিন্তু মানে পাড়াতে হয়তো একটা দুটো বাড়িতে ছিল, আর এখন প্রত্যেক বাড়িতে আছে। এখন মানে পাড়ায় একটা থেকে দুটো বাড়ি হবে যাদের নেই, এরকমটাই সব জায়গাতেই। তো এগুলো তো দেখানোর কিছু নেই। তো আমি তো তোমাদের সাথে সবটা শেয়ার করি, তো আমি সমস্ত কিছু তোমাদের সাথে দেখাই। মানে আমি যে কাজকর্ম করি সেখানে তোমরা সমস্ত দেখো। তো আমারই এক খুব কাছের পরিচিত, সে আমাকে বলেছে যে আমি ডাইনিং টেবিল মুছছিলাম একদিন, হয়তো মানে আমি তো প্রত্যেক দিনই করি এগুলো, তোমাদের দেখাই। তা সে হয়তো কোনো একদিন দেখেছে বা আমার গ্যাস ওভেন মুছতে দেখেছে, সে কিন্তু আমাকে বলেছে যে আমি ওই যে আমার আছে এই অহংকারটার জন্য আমি তোমাদেরকে ওটা দেখাই যে আমার কি জিনিস আছে তোমরা দেখো। তো সে মনে করেছে যেটা আমি দেখাচ্ছি। তো আসলে কি তাই বলো? আমার থেকে দামি ডাইনিং টেবিল কিন্তু আমার বন্ধুদের আছে, আমার থেকে দামি গ্যাস ওভেন কিন্তু আমার বন্ধুদের আছে। যেমন লুনা দিদিভাই বাইরে থাকে, তো বুঝতে পারছো, সে বাইরে থাকে মানে তাদের কিন্তু সমস্ত জিনিসপত্র কিন্তু অনেক দামি, কারণ বিদেশে কিন্তু সমস্ত এক্সপেন্সিভ জিনিস তারা ব্যবহার করে। তো সে যদি কখনো ব্লগ করে, সে যদি দেখায়, তার মানে এই নয় যে সে দেখানোর জন্যই যে তার একটা ডাইনিং টেবিল আছে, একটা গ্যাস ওভেন আছে, এগুলো দেখানোর জন্য কিন্তু সে ভিডিওটা করবে না। সে ভালোবেসেই তার ব্লগ করবে। তো এরকমটাই হয় না? যদি আমি আমার বাড়ির প্রপার তোমাদের পুরোটা দেখাই, তাহলে তো আমার সমস্ত এ টু জেড জিনিসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে চিন্তা ভাবনা তো তার ওই রকম থাকবে। তারপরে বলি আর একজনা, তো সে এখন মানে থাকে না আমাদের এখানে, সে বাইরের স্টেটেই থাকে। সে যেরকম কথায় কথায় মানে সবাইকে বোঝাবে তার মানে শ্বশুর বাড়িতে অনেক জিনিস আছে, ওর হাজব্যান্ড মানে সে খুব বড় লোক, তারপরে হচ্ছে তার এই এই জিনিস আছে, ওই আছে, বাড়িতে এ করেছে ও করেছে, মানে মিথ্যে সে কথা অহংকার করে সবাইকে বলবে, মানে বোঝাতে চাইবে আমি অনেক বড় লোক। তো এইগুলো মানুষ করে আজকালকার দিনে। ধরো তোমার কোনো জিনিস দেখছে, তাহলেও কিন্তু সে সেখানে তোমাকে বলে দেবে অহংকারী। আবার যার যে জিনিসটা নেই সে কিন্তু লোকসমাজে নিজেকে বড় লোক মনে করাবে, যাতে আমাকে পেছনে কেউ গরিব না মনে করে। সে কিন্তু আবার বোঝাতে চেষ্টা করবে যে আমারও অনেক দামি দামি জিনিস আছে। তো এই যুগটাই না এরকম যে মানুষ কিন্তু মানে ভীষণই অহংকারী টাইপের হয়। আমি তোমার কাছে কখনোই কমবো না। যে আমি ফ্ল্যাট নিয়েছি, আমি তোমাদেরকে বলতে চাইছি না জায়গাটার নাম, এটা তো একটা বিশেষ কারণ আছে। তো সেই কারণে আমি এখন তোমাদেরকে বলছি না, বলবো তো বটেই কোনো না কোনো একদিন তোমাদের সাথে। কিন্তু কি বলো তো, ওই আমার কিছু সমস্যা মানে রয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি কোনো শুভ কাজের আগে ডিক্লেয়ারটা করতে চাইছি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা বুঝে গেছো আমি কেন বলছি না, আর ভেঙে কিছু বলছি না আর কি। আর বন্ধুরা, তোমাদের তো আমি শেয়ারই করিনি, সেই বলেছিলাম না আমার এক বন্ধু, ও ভিডিও করে। প্রথমে আমি যখন ভিডিও করেছিলাম তারপরে তো নানা রকম কথা সে বলেছিল, এখন তো সেও ভিডিও করে আর আমাকে ব্লক করে দিয়েছে। তো এর মধ্যেই মানে এর মধ্যে না, তাও হয়ে গেছে মানে মাসখানেক তো হবেই, তারও আগে ওই মেয়ে যখন এসছে মানে 2-1 দিন হবে তখন।
তো একদিন আমার সাথে দেখা হয়েছে। তো আমি আসছিলাম বাড়ির দিকে আর ও বাড়ি থেকে যাচ্ছিল। তখন না হঠাৎ তো দেখা হয়ে গেছে সামনে, দিয়ে ওই আমার সাথে সেধে কথা বলছে। মানে সামনে যখন কথা হচ্ছে তখন আর মনেই হচ্ছে না যে সে আমাকে এত অপছন্দ করে। তো এরকম মানে ব্যাপার না, ও দেখে মনে হচ্ছে খুব একদম আগে যেরকম সম্পর্ক ছিল সেরকম। যে আমি কোথায় গেছিলাম ও আমায় জিজ্ঞাসা করলো, আমি কোথায় মানে ও কোথায় যাচ্ছে আমি সেটা জিজ্ঞাসা করলাম। তো এই বলার পর চলে আসতে গিয়ে না আমার ভট করে মনে পড়ে গেল ও তো আমাকে ব্লক করে দিয়েছে। তাহলে একবার কথাটা ওকে আমি জিজ্ঞাসা করি। মানে আমার না এরকম মনে হলো যে ও তো আমাকে কেন ব্লক করেছে, আমি জানতে চাইছি। মানে আমি তোর কোনো ক্ষতি করিনি, আমাকে কেন ব্লক করলো। দিয়ে যেই আমি ওকে বলেছি, তো তখন ও আমাকে বলছে যে আমি তো ব্লক করিনি, আমি জানি না, আমার মোবাইলে মনে হয় কিছু হয়েছে, সেখান থেকে হয়েছে। আর অনেকেই আমাকে বলছে ব্লক করে মানে ব্লক হয়ে গেছে আমার নাম্বার, তোমার ভিডিও তো দেখতে পাচ্ছি না। তখন আমি বলছি যে ব্লক না করলে কখনো ব্লক হয় না, কারণ ব্লক অপশানে যে মানে গিয়ে আগে টাচ করতে হবে, তারপরেই কিন্তু ব্লক হয়। কোনো হাত লাগলে একটা জায়গাতে হয়ে যায় না। দিয়ে ও কিছুতেই স্বীকার করছে না যে ও করেছে। তখন আমি বললাম ভালো। আর তখন আমি বলেছি যে তুমি কি ভেবেছো যে তুমি মানে ব্লগ আমাকে করে দিলেও আমি যে আর দেখতে পাবো না তা তো নয়, আমি কিন্তু অনেক চ্যানেল থেকেই তোমাকে দেখতে পারি যদি আমার মন চায়। তখন ও বলছে হ্যাঁ সে তো জানি। আমি বললাম তা তুমি নাচলে সারা দুনিয়ার লোক যদি তোমাকে দেখে তাহলে লজ্জা লাগবে না? আর মিঠু তোমাকে যদি দেখে তাহলে কি তোমার লজ্জা লেগে যাবে? তখন বলছে কি না না তা তো ঠিকই, তা তো ঠিকই, ঠিক আছে আমি আমার মানে ওর বাচ্চা বাড়িতে আসলে তাকে বলবে যে দেখ তো কী হয়েছে মোবাইলে, মিঠু মাসির, আমাকে মাসি ডাকে ওর বাচ্চা, তো মিঠু মাসির ফোন নাম্বারটা একটুখানি ঠিক করে দে। তা আমি বললাম ঠিক আছে তুমি নাও করতে পারো, করতেও পারো। আমি শুধু জানার মানে আমার আগ্রহ ছিল, আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল যে মামা আন্টির সঙ্গে কোনোদিন দেখা হলে তুমি জিজ্ঞাসা করবো যে কেন আমাকে ব্লক করেছো, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। তো ও কিন্তু থতমত খেয়ে গেছিলো জানো তো। তারপরে বিকেলবেলা হতেই ও কী করলো, আমার ব্লগ মানে ওর ব্লগটা খুলেছে, খুলে আগে কিন্তু আমার ফ্রেন্ড ছিল, হ্যাঁ তারপরে তো আর ফ্রেন্ড নেই, ও কেটে দিয়ে আমাকে ব্লক করে দিয়েছিল না। তারপরে আবার দেখছি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি আর মনের মধ্যে কিছু রাখিনি, না রেখে কিন্তু ওকে আমি নিয়েছি ওকে মানে ফ্রেন্ড। তো এখন আমি কিন্তু ওর ব্লগ আমি দেখতে পাই, ব্লগ তো না মানে শর্টস করে ওই 1 মিনিট 2 মিনিটের। ও বলেছে যে আমি তো এখন একদম সময় পাই না তোমার মানে ভিডিও দেখার জন্য, কারণ আমি ভিডিও করতে এত ব্যস্ত থাকি। মানে ও 1 মিনিটের ভিডিও করে আর ওই নাচ গান করে ওগুলো আর কি, তার জন্যই ও নাকি ভীষণ ব্যস্ত থাকে। আমি বললাম ঠিক আছে ব্যস্ত থাকো, তো আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, তুমি ভিডিও বানাও এটাই ভালো। তো লজ্জা পাবে না, কাউকে ব্লক করে দিও না। তুমি যে বললে কে কে তোমাকে বলেছে ব্লক করে দিয়েছে, তাদেরকে ব্লক করো না, কারণ তাদের ভালো লাগলে তোমায় দেখবে, না লাগলে না দেখবে, আর দেখলে তো তোমারই ভালো, তোমারই তো ভিউজ বাড়বে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি জানি। আর আমার তো অন্নপূর্ণার ভাণ্ডার হবে না, আমি লক্ষ্মীর ভাণ্ডারও পেতাম না জানো তো। অনেক চাকরিওয়ালার বউরা কিন্তু পেয়েছিল, তখন আমাকে দেয়নি। তো আর অন্নপূর্ণা ভাণ্ডার তো আমরা পাবোই না, যা তোমরা সবাই জানো, যারা সরকারি চাকরি করে তাদের পাবেই না। তো সেখানে ফর্ম ফিল আপ করার কোনো দরকারই নেই। কিন্তু আমার যে অন্নপূর্ণার ভাণ্ডার হবে না তার জন্য কিন্তু আমার বান্ধবী কি দুঃখী, আমাকে কত দুঃখী দুঃখী মনে কিন্তু সে বলছিল কেন তুমি পাবে না, তুমি তো চাকরি করো না। আর বন্ধুরা দেখো নাইটিটার কি সুন্দর না, আমার না এত পছন্দ হয়েছে এই প্রিন্টটা। তো আমি কিন্তু ওই প্রথম ওই ফ্ল্যাটে নিয়ে গেছিলাম না, সেদিন পরেছিলাম, তারপরে পরে টোরে কেচে দিলাম এখানে। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো যারা যারা অন্নপূর্ণার ভাণ্ডার পাও, আমাকে সঞ্চিতা বলেছে যে ও অন্নপূর্ণার ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে গেছে, ওর হাজব্যান্ড জব করে না, বিজনেস করে। তো যাই হোক, আমি জানো তো প্রথমে খুব ভেবেছিলাম যে অন্নপূর্ণার ভাণ্ডার আমি পাবো, কারণ তো প্রথমে বলেছিল না সবাই পাবে, আমার হাজব্যান্ড আমাকে খুব বকেছিল। আমি বললাম কেন আমাকে আর আগের বারও দেয়নি, এবারও আমি পাবো না। আর এবার তো সরাসরি বলে দিয়েছে যে কেউ পাবে না। তো যাই হোক, কেউ না পেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কেউ কেউ যদি পায় মানে আমাদের মতন, আমাদের হাজব্যান্ডের মতন জব করে,
লুকিয়ে লুকিয়ে কেউ যদি পায় তখন কিন্তু খারাপ লাগে, তাই না বন্ধুরা? তাছাড়া আর কিছুই না, দেয়নি তো না দিক। আমি আমার হাজব্যান্ডকে বলেছি দেবে না যেরকম, তুমি দেবে আমাকে টাকা। আমার হাজব্যান্ড বলছে 3,000 টাকার থেকে অনেক বেশি টাকা তোমাকে আমি দিই, তোমার কি তাতেও হয় না? আমি বলছি না, আমার তাতেও হয় না, ওইটা একটা আলাদা না, ওই টাকার কোনো হিসাব থাকবে না, ওটা দিয়ে আমার যা ইচ্ছে আমি তাই করব। তো বন্ধুরা, তোমরা কারা কারা তোমাদের হাজব্যান্ডের থেকে মানে এই যে কথাটা 3,000 টাকার এটা বলেছো, আমি কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছি আর খুব মানে হেসেছি। আর এখন দেখো সমস্ত সকালে কি ঝটপট সমস্ত কাজগুলো করেছি, মানে চা করার আগে বুঝতে পেরেছি কত সকাল সকাল উঠেছিলাম। ঘড়ি আর দেখিনি বলে তোমাদেরকে আর টাইম বলতে পারিনি, আমি প্রচুর সকালে উঠেছি। মাকে দিলাম 1 কাপ চা বানিয়ে, এখন কিন্তু তার আবার অনেকক্ষণ পরে এসেছি, চা বানিয়ে মাকে দেওয়ার পরেই এসেছিলো হেনা। তো হেনা আসলে আমি আবার নিচে চলে যাই, হ্যাঁ, হেনার সঙ্গে গল্প করি, আজকে নিচের কাজ হয়েছে আসলে তার জন্য। তো বাসনপত্রগুলোও নিয়ে গেছি নিচে, দিয়ে ওই সমস্ত করে গেল। আমি উপরে এসেছি, এসে দেখছি মা রুটি বানানো হয়ে গেছে মা। আর আমি মাকে দিলাম যে একটা আনার, এটাকে মানে আনারই তো বলি নাকি না, বেদানা বেদানা। তো বেদানাটাকে আমি বললাম তুমি ছোলো, মানে খোলো আর কি। আর এই দেখো নিয়েছি, দুধ নিয়েছি, আর হচ্ছে রুটি মা বানিয়েছে, আর এই দুটো ফল অল্প অল্প করে একটু খেয়ে নিয়েছি। নিয়ে দেখো মাকে দিয়েছি রান্নার দায়িত্ব। মা কিন্তু এই দেখো ইলিশ মাছ, জানো তো বন্ধুরা, এর আগের দিন ইলিশ মাছটা আসলে দোকানদার না এত ছোট ছোট করে কেটে দিয়েছে, ওর বাবা বললো পুরো 1 কিলো ছিল ওজনের ইলিশ মাছটা। তো 1 কিলো ইলিশ মাছ তো 3 দিন ধরে কিন্তু খাচ্ছি আমি, মাই রয়েছে, আর আমার হাজব্যান্ড 1 টুকরো খেয়ে গেছে। তাই বললাম বেগুন দিয়ে পাতলা ঝোল করো, মেয়ে বা মেয়ের বাবা থাকলে পাতলা ঝোল একদমই পছন্দ করে না। মা ওটা করে নিয়েছে। আর মূলোর সবজি আমি বানাচ্ছি, মা বলে কীভাবে বানায় আমি জানি না, মানে এটা আমার বাপের বাড়ির খাবার না, এটা আমার শ্বশুর বাড়ির খাবার, মানে শ্বশুরবাড়িও বলবো না, এটা আমার হাজব্যান্ডের প্রিয় খাবার। তো আমি বললাম ঠিক আছে দাও আমি রান্না করি এটাকে, আর খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে কিন্তু আবার মানে তুমিও করে খেতে পারবে। এই দেখো একটু ধনেপাতা দিয়েছি, আর ওটা কলমি শাক ভাজা, দেশি কলমি, আর দেখো পাতলা একটা ঝোল কিন্তু ট্যালট্যাল করছে, খেতে কিন্তু দারুণ। আর ইলিশটা না পুরো জাতের ইলিশ ছিল কিন্তু, বেজাত না। অনেক সময় হয় না যে 1 কিলো ওজন হয়েছে মানে দেখবে খেতে একটুখানি টেস্ট অন্যরকম লাগে, তা কিন্তু একদমই নয়, খুব টেস্ট ছিল মাছটা খেতে। এখনও কিন্তু একটু বেঁচে আছে, মানে 4 টুকরো মতন, সেটা আবার দেখি কাল পরশু খাবো। কাল বিনা পানি দিদিভাই বলেছে যে দিদিভাইয়ের একটা খুব মানে খুশির খবর আছে, মানে সুখবর। তো সেই সুখবরটা দিদিভাই আমাকে বলেনি, বলেছে পরে বলবো। কিন্তু দিদিভাই আমি কিন্তু মানে শোনার জন্য এত উৎসুক হয়ে আছি যে তুমি কখন বলবে। তুমি কিন্তু আজকের ভিডিও দেখলেই আমাকে বলে দিও, আমি তোমার সুখবর শুনতে চাই। আর আমি মানে এমন একটা সুখবর আমার মন মনে বলছে, যাই হোক আমি কিছু বলছি না, তুমি আমাকে আগে সুখবরটা দেবে, তারপরে আমি বলবো যে আমি ওটা ভেবেছি কি না। আমি জানি কি না ওটা কি না, কিন্তু তবু আমার মন বলছে। যাই হোক তুমি তাড়াতাড়ি বলো। আর দিদিভাইয়ের ভাসুর মারা গেছে, দিদিভাই স্কুলের মানে এখন তো এক্সাম চলছে, তাই বললো যে দিদিভাই যেতে পারবে না ভাসুরের কাজে, তো ওখানে হয়তো মেয়ে আর দাদাভাই যাবে। আর দিদিভাই এত টিউশন পড়াচ্ছে, মানে স্কুল থেকে এসে বলছে একটুও রেস্ট পাচ্ছি না, শরীর খারাপ করছে, ফাইনাল পরীক্ষা হয়ে গেলে ছেড়ে দেবে মানে টিউশনটা। তো তাই করো দিদিভাই, এই বয়সে এসে কিন্তু আর এত ধকল তুমি নিতে পারবে না। তো এই বছর যখন নিয়েছো তো করেই নিয়েছো, আর কয়েক মাস আছে, তো এই কয়েক মাস করার পর তুমি ছেড়ে দাও। আর তুমি সুখবর কিন্তু অবশ্যই আমাকে জানিও, অপেক্ষায় রইলাম। আর দেখো মৌসুম্বি দুটো কেটে নিয়ে এসে এখানে বসেছি, মা নিচেই আছে, তো নিচেই মানে গিয়ে খেলাম, এমন দাঁত টকে গেল। মানে দুটো মৌসুম্বি কেটেছি, একটা তার মধ্যে ছিল এত টক, দাঁত পুরো দেখবে কীরকম টকে যায় না, আমার তো ভীষণ হয়। আর এই সিজনে কিন্তু মৌসুম্বি সব কটাই মিষ্টি, কোথা থেকে একটা এসছে কে যেন এত টক। মা বললো নুন দিয়ে খেলে মনে হয় ভালো লাগতো, আমি বললাম না নুন দিয়ে খাওয়া যাবে না, তোমারও হাই প্রেশার আমারও হাই প্রেশার, তো এমনি খেয়ে নিয়েছি। আর মান্তু আমাকে কমেন্ট করেছে, ও বর্ধমানে থাকে, আর ও আমার সাথে আর আমার মেয়ের সাথে লিখেছে কাকিমা তোমার আর বুনুর সাথে আমার দেখা করার ইচ্ছে, তো একদিন চলে আসবে, আমার মেয়ে যখন আসবে সেই সময় তুমি আবার চলে এসো, ডিসেম্বরের দিকে তো হয়তো এসে থাকবে কয়েকদিন, তো তখন এসো, দেখা হবে, খুব আনন্দ করব, অনেক গল্প করব, ভীষণ ভাল লাগবে কিন্তু। আর বন্ধুরা দেখো জামা কাপড় কটা ভাঁজ করলাম, কটা আবার নিয়ে গেলাম। আর এই দেখো
মেয়ে মানে মাকে মেয়ে বলে ফেলেছি, ভুলে জানো তো, মাকে ভাঙা বিস্কিট দিলাম। দুটো বিস্কিট ভাঙা হয়ে মানে ভাঙা পড়েছিল, তো ভাবলাম না এই দুটোকে দিয়ে দিই। রোজ রোজ যখন আমি ওই বিস্কিট নিতে যাচ্ছি কৌটোর মধ্যে ওই ভাঙা বিস্কুটগুলো দেখলেন আমার একদম ভাল লাগে না, তাই আজকে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু বিস্কিটটা একদম খাই না, মানে আমার একদমই ভাল লাগে না খেতে। ওই ভাঙা গোটা সবই মা খাবে আস্তে আস্তে করে। মা বলে একটা করে বিস্কিট দিবি, দুটো দিবি না। আনলাম না, খাও, কী খাবে। মা কিন্তু চা বিস্কিট দুটোই খেতে ভীষণ ভালোবাসে। চা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, এই যে কুর্তিটা আমি নিয়েছিলাম, কুর্তিও না, এটা ওয়ান পিস, এটা একটু বড় দেখে নিয়েছিলাম, তো একটুখানি কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। আর এটার লিঙ্কটা কেউ চেয়েও না, কারণ এটা কিন্তু খুব একটা ভালো কাপড় নয়। লিওন কাপড় লেখা ছিল, আমি তো নিয়েছিলাম। আমি গায়ে যেটা পরে আছে সেটাও কিন্তু লিওন, সেটা কিন্তু ভীষণ সফট, কিন্তু এটা একটু খড়বড়ে টাইপের আছে। যেহেতু নিয়েছি তাই আমি পরবো, আর কালকের ব্লগে এটা আমি পরে ব্লগ করব। আর মাও দেখো নাইটি একটু বড় হয়ে গেছে, বলছে যে আমিই সেলাই করি। মাকে আবার সুতো ভরে দিলাম, তো নিজেই কিন্তু করছে, দেখো পারে এখনও করতে আর কি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কিন্তু এতক্ষণে অনেক বড় হয়ে গেছে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।